Hello viewers, welcome to our next session of Living on Code's TechCast. It is session 3, তাই না রোকন? হ্যাঁ, সেশন 3.0। আচ্ছা, আমাদের সাথে আছে আমি মোজাম্মেল হক এবং রোকন এবং আমাদের গেস্ট মাহফিনার এখন শুরু থেকেই আমাদের সাথে আছেন, কারণ আমরা ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আলাপ করতে চাচ্ছি। তো মাহফিনার, আপনি যদি আপনার একটু ব্যাকগ্রাউন্ড বলতেন এবং আপনার এক্সপিরিয়েন্স এবং হিস্ট্রিটা একটু শেয়ার করতেন আমাদের ভিউয়ারদের কাছে, জাস্ট আপনার পরিচয় এবং জাস্ট টেক ইট অ্যাওয়ে। Sure. Assalamu alaikum. আমি মাহফিনার খান। আমি প্যানাসি সিস্টেমস লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছি। আমি মূলত পাইথন স্ট্যাকে কাজ করি, আর রিসেন্টলি আমরা কিছু ব্যাকএন্ড সার্ভার করতেছি ক্লোজারে। আই এম অলওয়েজ ইন্টারেস্টেড ইন ফাংশনাল প্রোগ্রামিং। আমি কিছু ব্লগ মেনটেন করি, একটা বইও লিখছি ক্লোজারের উপরে, এবং ফেসবুক গ্রুপ ফাংশনাল প্রোগ্রামিং উইথ ক্লোজার আর পলিগ্লট প্রোগ্রামিং এর অ্যাডমিন। আচ্ছা, ওয়েলকাম মাহফিনার। তো আমি মানে একটা আইডিয়া থেকে যেটা আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি এই পুরা আজকের টেক্সট সেশনে একটা নভিসের দায়িত্ব পালন করতে চাচ্ছি, হ্যাঁ, যে ফাংশনাল প্রোগ্রামিং কি আমি বুঝতে চাই। সো রোকন অ্যান্ড মাহফিনার, ইউ গাইজ নিড টু হেল্প মি আউট। ওকে 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 সো রোকন, আমার বা আপনাদের কাছেই আমার প্রথম প্রশ্ন আসলে, যে আমরা তো প্রসিডিউরাল প্রোগ্রামিং করে আসছি, হ্যাঁ, এবং অনেকে আছে আমাদের মধ্যে যারা হয়তো একটু কনফিউজ যে প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ের মধ্যে তো আমরা ফাংশনই লিখি, তাহলে এই ফাংশনাল প্রোগ্রামিংয়ের কনসেপ্টটা আবার কি এবং এটা নতুন করে কোত্থেকে আসলো? আপনারা কি কেউ এটা একটু অ্যান্সার করতে চান? আসলে ফাংশনাল প্রোগ্রামিং নতুন করে আসে নাই। টেকনিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, প্রসিডিউরাল প্রোগ্রামিং এর আগেই ফাংশনাল প্রোগ্রামিং এর জন্ম ছিল আর কি, 1960 সালের দিকে লিস্পের মাধ্যমে। কিন্তু মূল যে বিষয়টা হলো যে প্রসিডিউরাল প্রোগ্রামিং আমরা করি কি, আমরা প্রসিজার ডিফাইন করতে থাকি, কোনো অবজেক্ট বা ক্লাসের ধার ধারি না, কোনো স্ট্রাকচারের ধার ধারি না, ফাংশন করে যাই, আর সেই ফাংশন একটাকে কল করি, অ্যাসাইন করি, সব মিলে আলটিমেটলি উই গেট আওয়ার ওয়ার্ক ডান। মানে যা মাথায় আসে, যেভাবে ফ্লো চার্ট করি সেভাবে আর কি করে যায়, কোনো নিয়ম নীতি ছাড়াই মোরলেস। ফাংশনাল আমরা কিছু ইম্পার্টিং কোডও করতে থাকি সর্ট অফ। জি, তো ফাংশনাল প্রোগ্রামিং এ যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে কয়েকটা বেশ কিছু স্ট্রিংজেন্ট রুলস আছে ফাংশনাল প্রোগ্রামিং। যেমন এক নম্বর হলো গিয়ে যে অ্যাসাইনমেন্ট, যেটা আমরা করি, যে একটা ভ্যারিয়েবলকে অ্যাসাইন করবো x = 10 এখন, তারপরে আমি যখন x = 11 দিলাম তখন x এর ভ্যালু হয়ে যায় 11। তো ফাংশনাল প্রোগ্রামিং মডেলে, ফাংশনাল প্রোগ্রামিং প্যারাডাইমে এই জিনিসটাকে ডিসকারেজ করা হয়। লাইক ভ্যালু ট্রান্সফর্মড হবে ফাংশনের মাধ্যমে, এবং সেই ভ্যালুর আউটপুটটাকে ধরে আরেকটা ফাংশন কাজ করে হবে চেইনে, ওয়ান ফাংশন টু অ্যানাদার ফাংশন কল করে করে আপনি আলটিমেট ভ্যালুটা পাবেন। কিন্তু কোনো ভ্যালুর মান, মানে ভ্যারিয়েবলের মান কিন্তু চেঞ্জ হবে না। আমরা বেসিক্যালি ইমিউটেবল ডাটা নিয়ে কাজ করি, মানে আমরা যদি ফ্যান্সি ওয়ার্ড দিতে চাই ব্যাপারটাকে। আচ্ছা, এটা নিয়ে মনে হয় রোকন একটা ডেমো করতে চাচ্ছিলা, তাই না? ওটা আমরা কি তাহলে কিছু ডেমোতে চলে যাব ইনিশিয়ালি? আমরা একটু কি কোড করে বুঝবো, অর ইউ গাইজ ওয়ান্ট টু একটু ডিফাইন করি যে অ্যাকচুয়ালি ফাংশনাল প্রোগ্রামিংটা কি জিনিস আসলে? প্লিজ। আচ্ছা, বেসিক্যালি আমরা যা মানে অনেকেই হয়তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা স্ট্রাকচার প্রোগ্রামিং এগুলা সম্পর্কে হয়তো অনেকে জেনে থাকবে আমাদের অডিয়েন্সের মধ্যে। তো ফাংশনাল প্রোগ্রামিং বেসিক্যালি এটা একটা প্যারাডিম, বা এটা একটা মানে আমাদের সফটওয়্যার বা প্রোগ্রাম লেখার জন্য একটা ওয়ে আর কি, অন্যরকম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা এক ধরনের কোড লিখি, আমরা অবজেক্ট ডিফাইন করি, দেন অবজেক্টের মধ্যে আমরা হচ্ছে ডাটা এনক্যাপসুলেট করি, তার মধ্যে আমরা কিছু ফাংশন লিখি, যে ফাংশনগুলা বেসিক্যালি ওই ডাটার উপর কাজ করে। তো ফাংশনাল প্রোগ্রামিং একটু ডিফারেন্ট ওই দিক থেকে যে কিছু ডিফারেন্ট মানে বিল্ডিং ব্লকস আছে, তো সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে পারি। যেটা হচ্ছে যে এর ফার্স্ট যে বিল্ডিং ব্লকসটা আছে সেটা হচ্ছে যে ফাংশন। এটাকে ফার্স্ট ক্লাস সিটিজেন ধরা হয়, যে ফাংশন হ্যাজ এন্ড ভ্যালু আসলে একই রকম ভাবে কাজ করে। অর্থাৎ হচ্ছে আমি জানি যে আমি একটা ইন্টিজার x, আমি একটা ভ্যালু ডিফাইন করতে পারি, লিখতে পারি, এবং এভাবে আমরা একটা ভেরিয়েবল এর মতো করে আমরা একটা ফাংশনও লিখতে পারি, যে ফাংশনটাকে আমি একটা ভেরিয়েবল আকারে লিখতে পারি এবং সেটা পরবর্তী কোনো কাজে ইউজ করতে পারি। তো এই দিক থেকে আমরা যদি ডিফাইন করতে যাই, আমরা আসলে তিন ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখি। একটা হচ্ছে
নর্মাল ফাংশন, যে হচ্ছে সিম্পল একটা ফাংশন যেটা নাকি কিছু একটা ভ্যালু নিবে এবং একটা ভ্যালু রিটার্ন করবে। এখন এই ফাংশনটাকে যদি আমরা একটা ফাংশনের মধ্যে যদি আমরা একটা ফাংশন দিতে পারি প্যারামিটার হিসেবে, যেটা কিনা হয়তো অন্যান্য প্রোগ্রামিং অ্যাপ্রোচে দেওয়া যায় না, ফাংশনাল প্রোগ্রামিং এ এটা করা যায়। তো সেক্ষেত্রে এই ফাংশনটাকে আমরা হয়তো হায়ার অর্ডার ফাংশন বলবো। আমি একটু ডিফাইন করি বা আমি কিছু কোড এক্সাম্পল দিতে পারি। আমার মনে হয় যে যেহেতু আমরা মানে ওয়ার্কিং ডেভেলপাররাই আমাদের অডিয়েন্স, আমরা যদি খুব সিম্পল একটা কোড এক্সাম্পল দিয়ে বুঝতে পারতাম যে এক্স্যাক্টলি কোন সিচুয়েশনে আমি একটা যদি ফাংশনকে প্যারামিটার হিসেবে পাস করতে চাই এবং সেটা আমার কাজে লাগছে, প্র্যাকটিক্যাল একটা যদি আন্ডারস্ট্যান্ডেবল এক্সাম্পল দেখতে পারতাম ভালো হতো। এটা কি করা সম্ভব? ডেফিনেটলি আমি মনে হয় সেটা করা যায়। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, গ্রেট। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাইয়া? স্ক্রিনটা দেখা যাচ্ছে, হ্যাঁ। চলে গেল আবার। আচ্ছা, হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে। সো আমরা যেহেতু ক্যারেক্টারিস্টিক্স গুলো বলার চেষ্টা করতেছি, তো বেসিক্যালি আমরা একটা একদম ডেমো দিই। আমি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব, যদিও জাভা ফুল ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বাট আমি হচ্ছে আমার স্ট্যান্ডার্ড কোডিং স্ট্যান্ডার্ড গুলো ফাংশনাল প্রোগ্রামিং এর মতো করে করার চেষ্টা করব। ডেমো। আচ্ছা, আমার ফন্টগুলো কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন আমি একটা জিনিস যেটা বলছি, যেটা হচ্ছে যে ফাংশন অনেকটা ভ্যালুর মতো কাজ করে, রাইট? যেটা হচ্ছে যে আমরা একটা মানে নর্মালি আমরা যদি একটা ইন্টিজার এক্স লিখি, এর মধ্যে আমি কোনো কিছুকে ভ্যালু ডিফাইন করতে পারি, রাইট? আচ্ছা, এখন হচ্ছে আমি চাই যে একটা ফাংশনকেও আমি হচ্ছে এরকম এক্স্যাক্টলি ভেরিয়েবলের মতো ডিফাইন করতে চাই। যেমন হচ্ছে জাভা 8 ইনফ্যাক্ট জাভা 8 এ বাই ফাংশন নামে একটা ফাংশন আছে। যদি আমি এটাকে এইভাবে লিখি, ফর এক্সাম্পল বাই ফাংশন, এটা হচ্ছে আমি চাই যে এর ভিতরে দুইটা স্ট্রিং দিব এবং হচ্ছে আমার ফাংশনটার কাজ হবে দুইটা স্ট্রিংকে হচ্ছে কনকেট করে আমাকে রিটার্ন করা। ওকে, সো বাই ফাংশন যদি লিখতে চাই, এই ফার্স্ট দুইটা হচ্ছে এর প্যারামিটার এবং হচ্ছে লাস্ট এটা হচ্ছে রিটার্ন টাইপ। সো আমি লিখি হচ্ছে একটা ফাংশন লিখতে চাই যেটার নাম হবে কনক্যাট। ওকে, সো এটাকে কিন্তু আমি হচ্ছে আমরা হচ্ছে এটা সর্ট অফ ল্যামডা এক্সপ্রেশনের একটা এক্সাম্পল হয়ে যেতে পারে। আচ্ছা, আমি সেভাবে না গিয়ে আমি সরাসরি হচ্ছে সিম্পল ভাবে লিখি। আচ্ছা, এটা হচ্ছে এই কনক্যাট বেসিক্যালি একটা ভেরিয়েবল, আমি এখানে ফাংশন টাইপ বাই ফাংশনের ভেরিয়েবল আমি এখানে ডিফাইন করলাম। অর্থাৎ আমি এটা কিন্তু এখনো অ্যাপ্লাই করিনি বা ইউজ করিনি। আমি যদি এটা অ্যাপ্লাই করতে চাই, লাইক আমি যদি এইভাবে আমি যদি হেলো এবং ওয়ার্ড এটা যদি অ্যাপ্লাই মেথডটাকে কল করতে চাই, তাহলে কিন্তু আমি হচ্ছে এটা এক্সিকিউট হবে, এর আগে কিন্তু এক্সিকিউট হবে না। তো এই জিনিসটা হচ্ছে এখানে আমি এক্সাম্পল যদি দেখি, আমি হেলো ওয়ার্ড প্রিন্ট হয়ে গেছে। তো এই বাই ফাংশন, এই ফাংশনটা কিন্তু আমি একটা অনেকটা ভেরিয়েবলের মধ্যে ডিফাইন করলাম, রাইট? এইটা হচ্ছে অনেকটা কি বলে এটাকে, আমরা হচ্ছে ফাংশন এজ এ ভ্যালুর মতো কাজ করলো। আচ্ছা, আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব বেশি ইউজ হয়, সেটা নাম হায়ার অর্ডার ফাংশন বলে। মাফিনের ভাই হয়তো বলতে পারবেন আরো ভালো করে। হায়ার অর্ডার ফাংশন আসলে কি, ধরেন আমি একদম প্লেন বাংলায় যেটা বলি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর ফাংশন প্রোগ্রামিং এর মূল তফাৎটাই হচ্ছে এখানে, যখন আপনি আপনার কোনো ওওপি প্রোগ্রামকে ব্যাখ্যা করেন বা গল্পের মতো বলতে চান, দেখা যাবে যে আপনার বিশেষ্য পদ বেশি চলে আসে। যেমন আমার এখানে ক্লাস ডেমো 1 যদি দেখেন, যে হ্যাঁ ডেমো 1 এর মধ্যে এই জিনিসটা আছে। যখন কোনো কিছু করা হবে, ধরুন আপনার ক্লাস এমপ্লয়ি, আমার একজন এমপ্লয়ি আছে, এমপ্লয়ি এই জাত, এমপ্লয়ি আইডি এত। কিন্তু ফাংশনাল প্রোগ্রামিং না সবকিছু হয় ক্রিয়াপদে, অ্যাজ ইন ভার্ব। তখন দেখা যাবে কি যে যদি আমি কোনো এমপ্লয় আইডি পরিবর্তন করতে, তাহলে আমি পরিবর্তন করব কাকে? এমপ্লয়কে। কি? আইডি। সো মুখ্য হচ্ছে গিয়া ভার্ব। এখন এই ভার্বটা ঠিক যেমন আপনি অবজেক্ট পাস করতে পারেন ওপিতে, যেমন এখানেই তো বাই ফাংশন স্ট্রিং না, এখানে না, মেইন ফাংশনই দেখি, মেইনের ভিতরে আপনি স্ট্রিং কে পাস করেছেন, স্ট্রিং আর্গস, যে আর্গস গুলো হচ্ছে কমান্ড লাইন ভ্যালুতে যা যা যাবে সেগুলো। কিন্তু যেহেতু আমার ভার্ব হচ্ছে ইম্পর্টেন্ট ইন আ ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তখন ভার্বকেও আপনি
পাস করতে পারবেন হচ্ছে যে কোনো ফাংশনাল ল্যাঙ্গুয়েজে, এবং এই ভার্বটাকে কল করার দায়িত্ব থাকবে যেই ফাংশনকে পাস করলেন ওকে ভিতরে এসে ওইটাকে তার মনের মতো প্যারামিটার দিয়ে কল করবে। আবার এট দ্য সেম টাইম আরেকটা এমনও হতে পারে যে আপনি একটা ভার্বের ভিতর আরেকটা ভার্বের বডিকে দিয়ে দিবে যাকে পরে আরেকজন কল করতে পারবে। এটার এক্সাম্পল আপনি ধরতে পারেন যে মনে করেন আপনি ম্যাপ, ফিল্টার বা রিডিউস এই ধরনের কিছু হায়ার অর্ডার ফাংশন আছে যে একটা কাজ হচ্ছে। আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। বেসিক্যালি এই যে বাই ফাংশনটার মধ্যে আমি কি করছি, আমি দুইটা স্ট্রিং কে কনকেট করছি। তো আমি এখন চাই যে হচ্ছে আমি স্ট্রিংটাকে কনকেট করছি ঠিক আছে, কিন্তু আমি চাই স্ট্রিংটাকে হচ্ছে আপার কেস লেটারে প্রিন্ট হবে কিংবা লোয়ার কেস প্রিন্ট হবে। এই বিহেভিয়ারটাকেও আমি হচ্ছে মানে আমি প্যারামিটার হিসেবে পাস করতে চাই। তাহলে আমি কি করব বেসিক্যালি? সো আমি একটা ফাংশন লিখি, ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে পাবলিক স্ট্যাটিক, আচ্ছা জাভা 8 এ সাপ্লায়ার বলে একটা ইন্টারফেস আছে যেটা হচ্ছে বেসিক্যালি আমাকে কিছু ডাটা দেয়। আমি যদি এটার ভিতরের কোডটা দেখি, এর ভিতরে একটা গেট মেথড আছে যেটা হচ্ছে যে কিছু কোনো প্যারামিটার নেয় না কিন্তু আমাকে ডাটাটা রিটার্ন করে। সো আমাদের এইখানে আমি হচ্ছে একটা ফাংশন রিটার্ন করব যে বেসিক্যালি আমাকে আউটপুটটা দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আর আমি একটা আপনার মেথডের নাম লিখি যেটা বেসিক্যালি কনকেট করবে এন্ড কম এই দুইটা ভ্যালু আমি পাস করবো সেটাকে কনকেট করবে এবং এটাকে আমার বিহেভিয়ার, আমি যে বিহেভিয়ারটাকে পাস করতে চাই সেটার উপর বেস করে হচ্ছে ট্রান্সফর্ম করবে, রাইট? সো এটার নাম দিই হচ্ছে কনকেট এন্ড ট্রান্সফর্ম। সো আমি হচ্ছে দুইটা প্যারামিটার দিব, ফর এক্সাম্পল স্ট্রিং এ, স্ট্রিং বি। আচ্ছা, আমি একটা ফাংশন, আচ্ছা জাভা এটার ফাংশন নামে কিছু আপনারা যদি হচ্ছে এই ফাংশন কি বলে প্যাকেজের মধ্যে যান, অনেকগুলো ফাংশন লেখা আছে যেগুলো আমরা সরাসরি ইউজ করতে পারি। যেমন আমি এখানে কিছুক্ষণ আগে বাই ফাংশনটা ইউজ করছি। সো আমি এখানে শুধুমাত্র ফাংশন নামে একটা ফাংশন আছে সেটাকে আমি ইউজ করব, যেটা বেসিক্যালি হচ্ছে দুইটা প্যারামিটার নেয়, স্ট্রিং এন্ড হচ্ছে আমাকে রিটার্ন করবে হচ্ছে আচ্ছা এটার নাম দিই হচ্ছে ট্রান্সফর্মার। আচ্ছা, এখানে ফাংশনের মধ্যে ফার্স্টটা হচ্ছে বেসিক্যালি প্যারামিটার এবং লাস্ট এটা হচ্ছে আপনার রিটার্ন টাইপ। সো আমি এটাকে এভাবে লিখি। আচ্ছা, সো আমাদের এখানে আমরা ইন্টারেস্টেড হচ্ছে আমরা এটাকে ট্রান্সফর্ম করতে চাই এবং এই দুটাকে কনকেট করতে চাই। তো আমি যদি কনকেট করতে চাই তাহলে কি করব? a প্লাস বি করব, তাহলেই হয়ে যাবে, তাই না? আগেরটা তাই করছি। আচ্ছা, সাথে আমরা করতে চাই যে এই ট্রান্সফর্ম করতে চাই, ওকে, এবং ট্রান্সফর্ম করার পরে সেটাকে আমি হচ্ছে একটা ফাংশন রিটার্ন করতে চাই এখান থেকে। সো আমি আমি এটাকে রিটার্ন করব এইভাবে। আমি একটু লিখে নিই, আমার এখানে ট্রান্সফর্মার আছে, অ্যাপ্লাই। আচ্ছা, এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে এই আমি এ এবং বি এর দুইটাকে কনকেট করছি, দেন যেটা করছি এটাকে আমি হচ্ছে ট্রান্সফর্মারের এর অ্যাপ্লাইটাকে ইউজ করছি, যেটা হচ্ছে আমার পরবর্তীতে আমার ফাংশন হিসেবে আসবে এবং সেই ট্রান্সফর্মার যে ভ্যালুটা দিচ্ছে সেটাকে আমি হচ্ছে একটা সাপ্লায়ার ফাংশন হিসেবে রিটার্ন করতেছি। সো এটাকে যদি আমি এখন মানে ব্যবহার করি তাহলে কিভাবে করব আসলে? বেসিক্যালি শুরুতে যেহেতু আমরা বলেছি যে একটা ফাংশনকে আমি আপনার ভেরিয়েবল হিসেবে রেখে দিতে পারি, লাইক হচ্ছে সে সাপ্লায়ার, আমি হচ্ছে স্ট্রিং, আমি এটার নাম দিতে পারি যে ট্রান্সফর্ম সাপ্লায়ার, এরকম কিছু একটা দিতে পারি। এন্ড দেন আমি হচ্ছে কি করব, আমি এই কনকেট ট্রান্সফর্ম মেথডটা কল করব। এর ভিতরে আমি দিলাম ফর এক্সাম্পল হ্যালো, তারপরে আমি দেই হচ্ছে ওয়ার্ড। এখানে আমি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে হচ্ছে আমি একটা ট্রান্সফর্মার দিতে পারি, আমি একটা নতুন একটা ফাংশন দিতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা করতে চাই যে আমি আমার ফর এক্সাম্পল উপরে যদি আমি একটা কি বলে এরকম একটা ফাংশন লিখি, ফাংশন f1, আমরা ধরেন যদি এরকম কিছু একটা লিখি যে যেটা হচ্ছে আমার স্ট্রিং হিসেবে নিচ্ছে একটা ভ্যালু a এবং সরি যেটা হচ্ছে যে আমার এই আমি চাচ্ছিলাম এটাকে স্ট্রিং হিসেবে করার জন্য, স্ট্রিং ওকে।
আমি একটু আবার নতুন করে লিখি, সরি। ওকে, সো আমি চাচ্ছি যে এই এসটাকে আমি হচ্ছে 2 আপার করব, বা মানে বড়, এবং এই f1টাকে কিন্তু আমি এখানে এখন পাস করে দিতে পারি, ঠিক আছে? তাহলে কিন্তু এই ট্রান্সফার সাপ্লায়ার মেথডটাকে যদি আমি এখন হচ্ছে কল করি, আচ্ছা গেট মেথডটাকে কল করি, তাহলে আমরা কিন্তু দেখবো হচ্ছে এই হেলো ওয়ার্ল্ডটা কিন্তু আমার আপনার হচ্ছে ক্যাপিটাল ইয়েতে চলে আসছে, আপার কেস লেটারে চলে আসছে। এর মজার ব্যাপার হচ্ছে যে এইখানে কিন্তু এই যে আমি যখন এই যে এখানে বেসিক্যালি আমি একটা অ্যানোনিমাস ক্লাস লিখেছি জাভাতে, তো এই অ্যানোনিমাস ক্লাসটাকে কিন্তু আমি হচ্ছে ল্যামডা দ্বারা রিপ্লেস করে দিতে পারি, রাইট? আমি হচ্ছে এই যে এটাকে এই ইনার ক্লাস বা অ্যানোনিমাস ক্লাসকে আমি হচ্ছে জাভা এইটা আমরা এটাকে সরাসরি ল্যামডা হচ্ছে বেসিক্যালি একটা কি বলে এটাকে ইনার অ্যানোনিমাস ফাংশন বলি বা স্মল ফাংশন বলা যেতে পারে। ল্যামডা স্কুলে fx = 2x + 1, তাহলে f1 = কত হবে, এগুলো করতাম না স্কুলে, তো সেটা এটাকে মনে করেন বেনাম দিয়ে দিলে যা হয় আর কি, সে আর কি। সো আমরা হচ্ছে কিন্তু এই কলিং ফাংশন, দ্যাটস ইট। সো বেসিক্যালি আমরা যেটা করছি, আমরা যেটা হচ্ছে যে এই অ্যানোনিমাস ফাংশনটাকে একটা যদি এভাবে চিন্তা করি, f1 একটা ভেরিয়েবলে রাখছি, এন্ড এই f1টাকে আমি এখানে কিন্তু সরাসরি ইনজেক্ট করতেছি। এই f1টা কিন্তু আসলে আমাদের ভ্যালু না, যেটা নরমালি আমরা হচ্ছে ইন্টিজার বা স্ট্রিং একটা মেথডের মধ্যে ভ্যালু হিসেবে পাস করতেছি, সেরকম কিন্তু না। এখানে আমি কিন্তু ফাংশন পাস করলাম, অর্থাৎ আমি বিহেভিয়ার পাস করলাম। আমরা যদি এখানে এখন এই s2 আপার কেসটাকে যদি আমি আপনার কি বলে এটাকে আমি যদি একটু লোয়ার কেস দেই, স্টিল কিন্তু হচ্ছে তখন কিন্তু আমার সবগুলা রিটার্ন হচ্ছে লোয়ার কেসে দেখাবে, দেখা যাচ্ছে যে এখানে লোয়ার কেসে দেখা যাচ্ছে। সো এই জিনিসটা কিন্তু সরাসরি আমরা এখানেও দিয়ে দিতে পারি চাইলে, সরি। আচ্ছা, এই ধরনের ফাংশনগুলোকে আমরা যে ফাংশন, অর্থাৎ যে ফাংশনগুলা ভ্যালু নেয় এবং হচ্ছে সাথে প্যারামিটার হিসেবে আপনার হচ্ছে একটা ফাংশন নেয় এবং মানে রিটার্ন হিসেবে একটা ফাংশন রিটার্ন করতে পারে, সেই ধরনের ফাংশনগুলোকে আমরা হায়ার অর্ডার ফাংশন বলে থাকি। am I right মাফিনের ভাই? হ্যাঁ, এবং না অথবা হবে আর কি, যে যা ফাংশনকে প্যারামিটার হিসেবে নেয় অথবা ফাংশনের বডিকে রিটার্ন করে। এখনকার ডেফিনিশন অনুযায়ী আবার দুইটা, শুধু যে কোনো একটা করলেও সে হায়ার অর্ডার ফাংশনের মর্যাদা পেতে পারে আর কি। আচ্ছা, তো আমাদের আর এখানে আরো কিছু মানে আপনার ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটার মধ্যে হচ্ছে আমরা চেষ্টা করি যে, আচ্ছা পিওর ফাংশন বলে একটা কথা আছে মাহিনার ভাই, রাইট? আমরা পিওর ফাংশনের একটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা করি। পিওর ফাংশন হলো গিয়ে মানে একদম খাস ভাবে বলতে গেলে যা নিবে তাই দিবে, সারা জীবন একই জিনিস হবে। যেমন ধরেন আপনি 1 আর 1 দিবেন, সবসময় 2 পাবেন। এখন যদি আপনি 1 আর 1 দেন, সে যদি প্রিন্ট করে যে আচ্ছা ঠিক আছে এখন তোমাকে আমি দিলাম, তারপরে 2 দেয়, এটা পিওর আর থাকলো না। কারণ কি, প্রিন্ট মানি হচ্ছে গিয়ে সে কথা বলবে হচ্ছে গিয়ে প্রিন্টিং ডিভাইসের সাথে, অর্থাৎ মনিটরের সাথে অথবা প্রিন্টারের সাথে বা কিছু একটা। সো মানে মোটামুটি পিওর ফাংশন ইজ আ ফাংশন যাকে আপনি 1 লাখ বার কল করলে একই ইনপুটের জন্য একই রকম আউটপুট পাবেন, উইদাউট এনি ফর্ম অফ কি বলবো এনি ফর্ম অফ মেসিং আপ or any form of, অর্থাৎ কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া আর কি। যে ফাংশনগুলো আসলে যে ফাংশনগুলোয় কোনো ধরনের সাইড এফেক্ট থাকে না, সেগুলোকে আমরা পিওর ফাংশন বলতে পারি। আমি কি একটা एग्जांपल দেব? হ্যাঁ শিওর। আচ্ছা, আমি একটা एग्जांपल দেওয়ার চেষ্টা করি, যে এটা নাম দিই হচ্ছে সাইড এফেক্ট ডেমো। মানে আপনার প্রিন্ট এলিমেন্টটা ব্যান্ড হয়ে গেল আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমি যেটা করব সেটা হচ্ছে একটা ফাংশন লিখবো, সিম্পল একটা ফাংশন, যেটা হচ্ছে যে ফর एग्जांपल আমি একটা ফাংশন লিখেছি ফো যেটা করে আমাকে হচ্ছে যে একটা এক্স মানে একটা ইন্টিজার প্যারামিটার হিসেবে নেয় এবং এটা অলওয়েজ ডাবল রিটার্ন করে। হ্যাঁ, এই ফাংশনটা কিন্তু হচ্ছে কোনো এখানে কিন্তু আমাদের কোনো স্টেট বলতে হচ্ছে অন্য কোনো মেমোরিতে গিয়ে কোনো ভ্যালু পড়ে এনে তার অবস্থা চেঞ্জ করে নেয়, জাস্ট হচ্ছে যে ভ্যালুটাকে আমি দিচ্ছি সেটাকে ডাবল করে রিটার্ন করে দিচ্ছে, রাইট? এর মধ্যে কোনো ধরনের ইন্টারাকশন, অন্য কোনো স্টেটের সাথে কোনো ইন্টারাকশন নাই। এই ধরনের ফাংশনকে আমরা হচ্ছে অনেকটা পিওর ফাংশন বলি। লাইক এটাকে যদি আমি মার্ফিনার ভাই কিছুক্ষণ আগে বললো যে এটাকে যদি আমি 1 লাখ বার কল করি, এক্স্যাক্টলি সেম রেজাল্টটা দিবে। আমি একটু টেস্ট করে দেখি, রাইট?
আচ্ছা 1,00,000 বার কল করেন না আপনি, তাহলে সময় নষ্ট হবে মনে হয়। 100 বার করলেই হবে। আচ্ছা আমি যেটা করব আমি হচ্ছে হ্যাঁ 1000 বার কল করা যেতে পারে। আচ্ছা এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি 4টাকে 5 কল মানে 5 পাঠাচ্ছি এবং এটা যদি রেজাল্ট হচ্ছে অবশ্যই আমাকে 10 দিবে, 10 না হলে হচ্ছে এটা ব্লো আপ হবে, রাইট? সো আমি যেটা করব হচ্ছে এটাকে চালাবো। হ্যাঁ ওকে আচ্ছা এটা আমরা চলতে থাকুক, সমস্যা নেই, আমরা কথা বলতে থাকি বেসিক্যালি। এটা একটা বিরাট বড় সুবিধা হলো গিয়ে কি, মেমোরাইজেশনে খুব হেল্প হয় এটা। ধরেন আপনার যদি গ্যারান্টি থাকে যে আপনার ফাংশন গুলো কখনোই অ্যাবনর্মাল কোনো কিছু অ্যানোমালিস রিটার্ন না করে, তাহলে আপনি এটাকে ইজিলি ক্যাশ হিসাবে ইউজ করতে পারেন। মানে n-1 তম রেজাল্টকে স্টোর করে রেখে n যখন কল করা হবে ওইখান থেকে আপনি আউটপুট দিয়ে দিতে পারেন। বাট যদি এটা সাইড ইফেক্ট ওয়ালা ফাংশন, ফর এক্সাম্পল র্যান্ডম নাম্বার জেনারেটর হতো, তখন আপনি দেখবেন f(1) এর জন্য আপনি 2 বার 2 ধরনের ভ্যালু পাইতেন, সো এটাকে ক্যাশেবল হইতো না, তখন মেমোরাইজেশন করা যাবে না আর পারফরম্যান্সের 12টা বাজবে আর কি। রাইট, আমরা এরকম একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি, রাইট? হচ্ছে আমি আরেকটা ফাংশন লিখি, ফর এক্সাম্পল এটার নাম দিলাম সেটার নাম দিলাম ফটো। আমি লিখি যেটা হচ্ছে বেসিক্যালি আমার এক্সটার্নাল একটা আপনার কি বলে এই যে এখানে স্টেট নামে একটা ভেরিয়েবল আছে যেটাকে হচ্ছে আসলে নিয়ে কিছু ম্যানিপুলেশন করবে, এবং এটাকে যদি আমি হচ্ছে অনেকবার কল করি তাহলে যেটা হবে যে এক এক সময় এক এক ধরনের রেজাল্ট দিবে। আমি একটু দেখি না। আচ্ছা আচ্ছা এখানে এখানে যদি আপনি দেখেন, আমি যদি হচ্ছে এখানে যেটা করছি আমি এই 4 5 আমি একটু ভুল লিখেছি এখানে, এটা হচ্ছে 5 হবে। দেখা যাচ্ছে যে এক এক সময় কিন্তু এক এক ধরনের রেজাল্ট দিচ্ছে, কখনো 10 কখনো 11 কখনো 12। আচ্ছা এই ফাংশনটা যেটা আমি 4 2 যেটা লিখেছি এটা একটা বেসিক্যালি সাইড এফেক্ট ক্রিয়েট করে, রাইট? সো আমরা যখন ফাংশনাল প্রোগ্রামিং লিখি তখন হচ্ছে আমরা চেষ্টা করি মোস্ট অফ দ্য কেসেসে যেটা হচ্ছে ফাংশনটা যাতে কোনো স্টেট চেঞ্জ না করে, অর্থাৎ মানে এটার একটা সুন্দর নাম আছে সম্ভবত মাফিনার ভাই, কি বলে রেফারেন্সিয়াল ট্রান্সপারেন্সি বা এটা কিছু একটা নাম আছে। ওকে তো মানে সো আমরা ফাংশনাল প্রোগ্রামিং এ চেষ্টা করি যে আপনার হচ্ছে রেফারেন্সিয়াল ট্রান্সপারেন্সি মেইনটেইন করা। হ্যাঁ মেইনটেইন করা, এতে যেটা হয় যে আমাদের কোড ডিবাগ করা ইজি হয় এবং হচ্ছে খুব সহজে রিউজ করা যায়, যেটা আপনি কিছু আগে একটা एग्जांपल দিয়েছেন। আচ্ছা আমি যদি খুব সহজে বুঝতে চাই, এটার মানে হচ্ছে যে আমার ফাংশনের স্কোপে যেই ভেরিয়েবলগুলা আছে মানে ফাংশনের আউটার স্কোপের কোনো স্টেট মডিফাই আমি না করলেই সেটাকে তাহলে আমরা পিওর ফাংশন বলতেছি। আউটার স্টেট মডিফাই করা হবে না এবং তারপরে যেই সেম ইনপুটের জন্য সবসময় সেম আউটপুটই থাকবে। আচ্ছা সেম ইনপুটের জন্য সবসময় সেম আউটপুট থাকবে, মানে কোনো র্যান্ডমাইজেশন বা কোনো আদার কোনো বিহেভিয়ারের উপর যাতে একই ইনপুটে অন্য আউটপুট না আসে সেইটা এনশিওর করতে হবে, তাই তো? আচ্ছা আরেকটা ফর এক্সাম্পল ধরেন আপনার প্রোগ্রাম কখনো না কখনো ডেটাবেজের সাথে ইন্টারঅ্যাক্ট করে মাঝখানে, হ্যাঁ, সো ডেটাবেজের আউটপুট অনুযায়ী সে আপনাকে যে আউটপুট দিবে সেটা হয় দেখা গেল যে আপনার 1,00,000 বার ইউজ করলে 1,00,000 বার সেম আউটপুটই পাবেন, কিন্তু 1,01,000 বার যদি আউটপুটটা নষ্ট হয়ে যায় বিকজ ডেটাবেজ কোনো কারণে ফল করছে, এটা কিন্তু প্রেডিকশনটা দেখছেন আপনি কিন্তু করে যাচ্ছেন, আপনার টেস্ট অনুযায়ী কিন্তু পাস করবে, কিন্তু ডেটাবেজের বিহেভিয়ারের কারণে আপনার প্রোগ্রাম ফেল করতেছে। সো এটার জন্য আপনার রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি নষ্ট হলো কিন্তু এটার কারণে। সো আউটপুট সেম থাকলে হবে না, আউটপুটও সেম থাকতে হবে ফর সেম ইনপুট, এন্ড দ্য সেম টাইম ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্যাট ফাংশন কখনো কোনো আউটসাইড অফ দ্য স্যান্ডবক্স যাবে না। আচ্ছা এটা তো বুঝলাম, কিন্তু এটার ইউজফুলনেসটা কোথায়? এটাই ক্যাশিং এর ক্ষেত্রে এটা ইউজফুল। যেমন ধরেন আপনি ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং যদি করেন, যে আপনার 1000টা মেশিনের মধ্যে মনে করেন আপনার কম্পিউট করা হচ্ছে, সো আপনি অবভিয়াসলি প্রত্যেকে লাস্ট রেজাল্টটা হয়তো ক্যাশ করে তার জায়গায় রেখে দিল। সো আপনি যদি আবার দেখা যান যে আপনি nth ভ্যারিয়েবলের nth ভ্যালুর জন্য যদি আপনি আউটপুট চান, আপনাকে আর প্রথম থেকে ক্যালকুলেশন কমপ্লিট করতে হবে না, আপনি nth ভ্যালুটা ওখান থেকে ক্যাশ করা থেকে নিয়ে আসলেন। এখন যদি আপনার প্রোগ্রাম গ্যারান্টি না দিত যে আমি 1 এর জন্য যা পাবো, 2 এর জন্য যা পাবো, ডট 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 n এর জন্য যা পাবো তা অলওয়েজ সেম হবে, আপনি কিন্তু কনফিডেন্টলি ক্যাশ করতে পারতেন না। দেখা গেল যে আপনার তখন আপনার প্রত্যেকবারই প্রথম থেকে কমপ্লিট করতে হলো, কারণ হোয়াট ইফ এক্সটার্নাল ভ্যারিয়েবল চেঞ্জ আসে। সো আপনার এই আইসোলেশনের মাধ্যমে আপনি কাজকে প্যারালাইজ করতে পারতেছেন,
এবং এট দ্য সেম টাইম অনেক লম্বা ভ্যালুগুলোকে ক্যাশ করে করে মেমোরাইজেশন অথবা ডাইনামিক প্রোগ্রামিং আপনাকে হেল্প করা হচ্ছে। এইটা কি আমাদের ইন্টারপ্রেটার বা ইন কম্পাইল ল্যাঙ্গুয়েজ কেসেস কম্পাইলার তাকে কি বলে দেয়া যায় নাকি সে এটা গেস করে, বা হাউ ডাজ দ্য হোল থিং ওয়ার্ক, যে এটা পিওর ফাংশন বুঝে কিভাবে ইন ডিউরিং রান টাইম? A lot of language sort of forces you, that's where the difference, the strength of functional programming languages come. কারণ functional programming, Haskell for example, Haskell এ কিন্তু সবকিছুই by default pure, impurity কোনো জায়গা নেই। এবং impure কিছু করতে গেলে দেখা যায় কি ওই monad নিয়ে আসতে হয় বা আরো কিছু অনেক বিশাল impurity আনতে গেলে কষ্ট করতে হবে অনেক Haskell এ। আর ক্লোজারেও it's a little bit pragmatic, so closure impure function call করা যায়, but বেশ কয়েকটা বিষয় যেমন memoization বা caching বা tail call optimization এগুলোর মধ্যে আপনি impure function ঢুকালে আপনাকে আটকাই দিবে। প্রতিটা impure ফাংশনকে যেমন সি শার্পে আমি অনেক আগে দেখলাম যখন পয়েন্টার ইউজ করতে হলে আনসেফ একটা ব্লক নিয়ে আসতে হতো, আমি জানি না এখন কি অবস্থা, কারণ ওটা ছিল। ঠিক তেমনই ক্লোজারে যদি আপনি কোনো impure ফাংশন না নেন তাহলে আপনাকে ডু ব্লকের ভিতরে চালাতে হবে। So it always checks you যে আপনি impure করতেছেন নাকি পিওরে আছেন। For a non-functional language একটু প্রবলেম ফেস করতে হবে, যেহেতু পিওর ইমপিওর এর মধ্যে ওরা তেমন ল্যাঙ্গুয়েজ লেভেলে কোনো হেল্প আপনাকে করে না আমি যতদূর জানি, তখন সেই ক্ষেত্রে হয়তো আপনাকে অনেক অ্যাডিশনাল ব্লক নিয়ে আসতে হবে। ঠিক একই ধরনের প্রবলেম হচ্ছে সিনক্রোনাইজেশনে, যেমন লকিং এর ক্ষেত্রে প্রবাবলি জাভাতে সিনক্রোনাইজ ব্লক নিয়ে আসতে হয়, ওই কারণে অনেক প্যারাও খাইতে হয় বোধহয় মাল্টিথ্রেড প্রোগ্রামিং করতে হলে। হ্যাঁ, কিন্তু ফাংশনাল প্রোগ্রামিং গুলোতে এই প্যারাটা খাইতে হয় না, কারণ যেহেতু এভরিথিং ইজ ইমিউটেবল এবং যেহেতু সবকিছুই পিওর, আপনার রেস কন্ডিশনকে ধরা এবং কনকারেন্সিতে কোনো ধরনের অ্যানোমালি ডিটেকশন করাটা খুব ইজি হয়ে যায়। বুঝতে পারছি। আচ্ছা, ইজিলি যেটা আমি বলার চেষ্টা করি, সহজভাবে যেটা করি আমরা যেটা করি কি, আমরা অনেক সময় একই জিনিস একই মেথড হচ্ছে আপনার মাল্টিপল থ্রেড থেকে অনেক সময় কল হইতে পারে, রাইট? এখন যদি সেই মেথডটা যদি হচ্ছে আমার কোনো স্টেট ভেরিয়েবলকে হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি এই ফোর টু মেথডটা হচ্ছে 10টা থ্রেড থেকে কল করি, তাহলে কিন্তু হচ্ছে এই ফোরটা কিন্তু আমার স্টেট ভেরিয়েবলটাকে অলওয়েজ হচ্ছে চেঞ্জ করে, তাহলে এক এক স্টেটে গিয়ে এখানে একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে আর কি। তো কিন্তু যদি হচ্ছে এও যদি 4.1 এর ক্ষেত্রে যেটা হলো, যেটাকে 10টা থ্রেড কেন 1000টা থ্রেড যদি এটাকে অ্যাক্সেস করে, সে অলওয়েজ কিন্তু হচ্ছে একই রেজাল্ট পাবে আর কি। হ্যাঁ, এখানে কিন্তু হচ্ছে কোনো মাঝখানে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নাই। সো আমরা অনেক প্যারালাল প্রোগ্রামিং করতে পারি খুব ইজিলি, কিন্তু যদি স্টেট নিয়ে যদি কোনো একটা ঝামেলা হয় তাহলে হয়তো আমাকে এই ব্লকটাকে ধরে সিনক্রোনাইজ করতে হয়। সে হচ্ছে যখন একটা থ্রেড যখন এই সিনক্রোনাইজ ব্লকটাকে নিয়ে কাজ করবে তখন কিন্তু বাকিরা কাজ করতে পারবে না, এরকম আমরা হচ্ছে ব্লকিং করে রাখতেছে। কিন্তু আমার ফাংশনাল প্রোগ্রামিং এ যেহেতু ওই প্রবলেমগুলোই নাই, আমাকে হচ্ছে এট এ টাইম আপনার হচ্ছে কি একটা ফাংশনকে কোনো সাইড এফেক্ট ক্রিয়েট করতেছে না, সো লকিং সিস্টেমটা নাই, সো অনেক ফাস্টার হয় আর কি। আর এট দ্য সেম টাইম প্রোগ্রামিং করা, রিজন করা ইজি হয় প্রোগ্রাম সম্পর্কে, যে ইটস ভেরি ন্যাচারাল। আপনি লকিং আপনি সবসময় সর্বশেষ অবস্থা পাচ্ছেন। এনিওয়ান হু গেটস ইনটু আ সিস্টেম ও কিন্তু একদম লাস্টের স্ন্যাপশটটাই পাবে ফর শিওর। এবং যদি ট্রানজাকশন ম্যানেজমেন্টও খুব ইজিয়ার হয়ে যায় সেম কারণেই, কারণ যেহেতু কোনো ফ্রম ইনপুট টু আউটপুট দেয়ার ইজ নো অ্যানোমালিজ, সো এটা ট্রেস ব্যাক করা, ডিবাগ করা খুব সহজ হয়ে যায়। আচ্ছা, আমরা আরেকটু বেসিকে ফেরত আসি। হ্যাঁ, সে লাইক আমরা যখন যেহেতু ফর এক্সাম্পল আমরা যেহেতু জাভা দিয়ে দেখাচ্ছি, জাভাতে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি, শুরুতে আমরা চিন্তা করি যে আমার যেটা মাফিনার আপনি বলছিলেন যে নাউন্স নিয়ে চিন্তা করি, যে আমি এখন আমার অবজেক্ট মডেলটা তৈরি করব, অবজেক্ট মডেলটা তৈরি করার পর আমি তার বিহেভিয়ারগুলো নিয়ে চিন্তা করব এবং তারপর আমি বিহেভিয়ারগুলো লেখা শুরু করব। তো আমি যখন ফাংশনাল থিঙ্কিং করছি তখন কি আমি রাউন্ড দ্য ওয়ে যাব, যে আমি আগে বিহেভিয়ারগুলো নিয়ে চিন্তা করব এবং বিহেভিয়ারগুলো আমি কোড করা শুরু করব, তার উপর বেস করে আমি যতটুকু রিকোয়ার্ড ততটুকুই কি আমি আমার অবজেক্টগুলো ডিফাইন করব? ইজ দ্যাট দ্য ওয়ে টু গো অ্যাবাউট ইট? না, আপনি প্রথমে ভার্ব নিয়ে চিন্তা করবেন, যে প্রথমে আপনি বলতে হবে যে আপনি কি করবেন এবং এর মধ্যে যাবে আর কি কি বের হবে। হ্যাঁ, তো মনে করেন আমি কোন একটা সার্ভার তৈরি করতেছি, ফর এক্সাম্পল সার্ভার, একটা সিম্পল কিছু করি। হ্যাঁ, একটা ওয়েবসাইট তৈরি করতেছি। সো ওয়েবসাইট তৈরি করার সময় হয়তো আমার ডেটাবেস লাগবে বা অনেক কিছু লাগবে। সো আমি এইভাবে আগে মডেল চিন্তা, এমভিসি টাইপের চিন্তা না করে প্রথমে চিন্তা করবো হচ্ছে আমার কি হচ্ছে এখানে। কোনো একটা ইউআরএল যাবে,
এই ইউআরএল এর সাথে ভার্ব করলাম যে হ্যাঁ সামথিং লাইক গেট ইউআরএল যাবে এবং ও একটা আউটপুট দিবে। এখন এর মাঝে মনে করেন চেইন আকারে অনেক কিছু হয়, যেমন ধরো লগ ইন করলো কিনা, অথবা সে সিকিউর চ্যানেল আছে কিনা, বা কোনো ধরনের টেম্পোরারি সিকিউর, প্রত্যেকটাকে আপনি ফাংশন চিন্তা করবেন যে একটা ফাংশন ও লগ ইন সবার আগে চেক করবে যে কুকি ঠিক আছে কিনা, তারপর সে আউটপুট দিয়ে দিবে। এরপরে সে আরেকটা ফাংশনকে দিবে, ও আরেকটু চেক করে আরেকটা ফাংশনকে দিবে। অনেকটা মিডলওয়্যার যেটা আমরা দেখি না আর রুবি ইয়েতে সিনাট্রা অথবা এক্সপ্রেস জেএস এরকম বেশ কিছু ফ্রেমওয়ার্ক আজকাল দেখা যায় মিডলওয়্যার বেসডে কাজ করে, যে একটা রিকোয়েস্ট থেকে রেসপন্সে যাইতে যাইতে বেশ কয়েকটা ফিল্টারের মাধ্যমে যায়, যে যেগুলোকে মিডলওয়্যার বলে তারা। এটা কিন্তু এসেনশিয়ালি অলদো তারা এটাকে ক্লাস আকারে রিপ্রেজেন্ট করবে, এটা কিন্তু ফাংশনাল প্রোগ্রামিং এর কনসেপ্ট। কারণ মিডলওয়্যার গুলো এসেনশিয়ালি আর আ ফাংশন, ও একটা জিনিসকে নিবে, ও ওই জিনিসটার উপর বেসড করে একটা আউটপুট দিবে, এবং ওই আউটপুটের বেস করে নেক্সট পয়েন্ট অফ অ্যাকশন সিলেক্টেড হবে। ও যদি এরর হয় তাহলে 404 হ্যান্ডলারের কাছে যাবে, এরর না হলে নেক্সট স্যানিটাইজারের কাছে পাস হবে। সো আমার চিন্তা এইভাবে করতে হবে, মিডলওয়্যার বেসড ডেভেলপমেন্ট যেভাবে চিন্তা করা হয় যে আচ্ছা আমি এই মিডলওয়্যার দিব, আমার এই ফাংশনে আমার এই ইউআরএল এর সাথে এই ফাংশনকে বাইন্ড করা হবে, এটা হলে এই ফাংশনে ওয়েক আপ করবে। ঠিক তেমন ভাবে আমরা যে কোনো প্রোগ্রাম ডিজাইন করার সময় আমরা চিন্তা করি প্রথমেই ভার্ব, যে আমি কি করব, আচ্ছা ঠিক আছে এটা করব, আমার এই ডাটা প্রথমে কি থাকবে, আচ্ছা এই আমার ডেটা স্ট্রাকচার থাকবে, ওকে আমি পাস করব প্রথম ফাংশনের মধ্যে দিয়ে, ও কিছু একটা করে পরবর্তীতে ইফ দ্যাট ইজ হোয়াট উই আর লুকিং ফর, তাহলে আউটপুট দিয়ে দিলাম। আর যদি না হয় তাহলে আরেকটা ফাংশন, তো একটা ফাংশন চেইন আকারে তৈরি করে আমরা ইনপুট থেকে আউটপুটের দিকে যাব। এখন ইনপুট যেই ডেটাটা থাকবে, ও যে ট্রান্সফারড হচ্ছে ফাংশনে, ও কিন্তু ওর ভ্যারিয়েবল কিন্তু চেঞ্জ হবে না, ও কিন্তু ওর জায়গায় থাকবে, ও একটা আউটপুট রিপ্রেজেন্টেশন দিবে এবং সেটাকে ধরবে। সো বেসিকলি দ্য ফোকাস হিয়ার ইজ অন দ্য ভার্বস। যেহেতু আমরা প্রথম থেকে ওপি দিয়ে প্রোগ্রামিং শুরু করে আমাদের ব্রেনের মধ্যে একদম হেওয়ার্ড হয়ে আছে যে হ্যাঁ উই হ্যাভ টু থিঙ্ক অফ অবজেক্টস এন্ড অল দ্যাট, তো সেই কারণে এটা রিথিঙ্ক করাটা একটু মুশকিল হয়ে যায় ফর সামওয়ান হু ইজ অ্যান এক্সপার্ট ইন ওপি, তার কাছে একটু রিথিঙ্ক করা মুশকিল হয় ফাংশনালি। অ্যাট দ্য সেম টাইম সামওয়ান হু ইজ অ্যান এক্সপার্ট ইন ফাংশনাল প্রোগ্রামিং, তার জন্য উল্টা দিকে রিথিঙ্ক করাটা প্রবলেম্যাটিক হয়ে যায়। বাট দ্য স্টার্টিং পয়েন্টটা যখনই আসে যে হ্যাঁ ভার্ব আর নাউনের ডিফারেন্সটা, ওইভাবে দ্যাটস আই থিঙ্ক দ্যাটস আ স্টার্টিং পয়েন্ট টু বিগিন থিঙ্কিং লাইক ফাংশনাল প্রোগ্রামার। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু শেয়ার করি আপনাদের সাথে, যেহেতু সিনাট্রার কথা আসলো এবং সিমিলার টাইপের ফ্রেমওয়ার্কের কথা আসলো, যে এটা রোকন জানো কি না আমি জানি না, সেটা হলো যে এই যে আমি একটা শেয়ার করেছি, এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এটা কি জাভা? হ্যাঁ, এটা হচ্ছে জাভার স্পার্ক জাভা। এটা হচ্ছে একটা জাভা 8 এর উপর বেস করে একটা হচ্ছে আপনার ওয়েব ফ্রেমওয়ার্ক বলতে পারেন, যেটাতে আসলে মোটামুটি অ্যাজ পিওর অ্যাজ পসিবল ওরা ফাংশনাল ওয়েতে একটা কিন্তু ওয়েব ফ্রেমওয়ার্ক নিয়ে আসছে। এবং ইন্টারেস্টিংলি এখানে যেটা বলেছিলাম যে আমি তো আসলে বেশ কিছুদিন ধরে স্প্রিংয়ের কিছু টিউটোরিয়াল করছিলাম, তো এখানে দেখেন যে উইথ আ সিঙ্গেল কমান্ড অ্যান্ড আ সিঙ্গেল রেফারেন্স লাইক দিস ওভার হিয়ার, ওরা কিন্তু একটা সার্ভার রান করে ওরা একটা গেট রিকোয়েস্ট এখানে অ্যাক্সেস করছে, এবং ইটস এ ভেরি লাইট ওয়েট। আমি যতদূর পর্যন্ত জানি এটা খুব সম্ভবত নিয়ার অ্যাবাউট 4 MBর মতো মনে হয় পার থ্রেড, এটা মনে হয় একটা মেমরি কনজাম করে, ইজ ফেয়ারলি লো ইন জাভা ওয়ার্ল্ড। সো জাস্ট ওয়ান্টেড টু শেয়ার দিস উইথ আওয়ার ভিউয়ার্স। আই গেস প্রথম লাইনে আমরা দেখতেছি হায়ার অর্ডার ফাংশন এখানে, নাকি রোকন এটা হায়ার অর্ডার ফাংশন না? সো আমি রোকন এবং মাফিনার দুজনকেই রিকোয়েস্ট করবো যে আপনাদের হাতে যখন সময় থাকবে, যখন বোর হয়ে যাবেন, ট্রাই টু প্লে উইথ ইট। আমিও এটা নিয়ে একটু খেলাধুলা করেছি, ইটস রিয়েলি ইন্টারেস্টিং। আমরা কিন্তু নেক্সট কোন একটা সেশনে এটা দেখাইতে পারি, চাইলে এটা করতে পারি, কেননা আসলে সবার ধারণা যে আমরা জাভা ওয়ার্ল্ডে ইটস সো ক্লামজি, ইটস সো ব্লোটেড অ্যান্ড এভরিথিং। দ্যাটস ট্রু, ইট ওয়াজ ব্লোটেড, মেবি দ্যাট ওয়াজ দ্য পারপাস ফর সাম টাইম, বাট ইট ইজ চেঞ্জিং অ্যান্ড উই শুড অলসো শেয়ার দ্য লাইক চেঞ্জেস দ্যাটস কামিং টু দ্য ইকোসিস্টেম। কিন্তু একটা বিষয় যেটা অনেকেই করতে চায়, which is not right, I will believe, যে ফাংশনাল প্রোগ্রামিং ইজ প্রিটি কুল। এই ধরনের ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং অথবা মাল্টি থ্রেড প্রোগ্রামিং এগুলোর জন্য ফাংশনাল প্রোগ্রামিং ইজ এ বেটার ফিট, ফর ডেটা অ্যানালাইসিসের জন্য ফাংশনাল প্রোগ্রামিং বেটার ফিট। কিন্তু এটাকে আবার সব রোগের ওষুধ হিসাবে অনেকে ট্রিট করার চেষ্টা করে, বিশেষ করে লিস্প কমিউনিটিতে দেখলাম, হ্যাসকেল কমিউনিটির বেশ লোকজন তারা, বাট দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে। কারণ এন্টারপ্রাইজ
এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের জন্য যেটা স্প্রিং যে ইউজ কেসে স্প্রিং ইউজ করা হয়, লাইক ফর এক্সাম্পল হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম অথবা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, এইসব কেসে কিন্তু আপনি এত বড় বড় সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আপনি মোরলেস ফোর্সড হবেন নাউন হিসেবে চিন্তা করতে। এখানে আপনি ভার্ব হিসেবে চিন্তা করতে গেলে কিন্তু দ্যাট উডন্ট বি আ very pleasant experience. So can you suggest the typical use cases where functional programming should be first class candidates? Mane, just name some. Well, first thing, massively parallel systems. That's like one very out there use case. যে functional programming এখন আবার এটা অ্যাকচুয়ালি 1950 এর কনসেপ্ট, ওইটা এখন আবার রিভাইভড হইছেই হচ্ছে গিয়া ট্যাকল করার জন্য এখনকার প্রবলেমগুলোকে, যে উই নিড ফর এক্সাম্পল আমি যদি একটা কনকারেন্ট সিস্টেম তৈরি করি, তো এখানে দেখা গেল কি যে আমাকে সিস্টেম প্রতিটা থ্রেডের জন্য আমি যদি এখন লক নিয়ে চিন্তা করা শুরু করি, অথবা আমার এখানে কোথাও কোনো মিউটেক্স লক হলো কিনা, অথবা থ্রেডের অন্যান্য প্রবলেমে চিন্তা করা শুরু করি, তাহলে কিন্তু আমার অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে সিস্টেমটা, এটা ডিবাগ করা মুশকিল হয়ে যাবে। বাট আমি যদি ফাংশনাল প্রোগ্রামিং এর লাইনে চলে যাই, ফর এক্সাম্পল ইফ এক্স ইকুয়াল টু 10 ইট মিনস এক্স ইজ অলওয়েজ 10, হ্যাঁ, এই ধর, এবং ইমিউটেবল ডেটা, এক্স ইজ অলসো ইউ ক্যানট চেঞ্জ এক্স, এই একটা কনসেপ্ট কিন্তু আমাকে অনেক ইজি করে দেয়। একটা এক্সাম্পল দিই আমি, ফর এক্সাম্পল আমার ফেভারিট মুভি ছিল, let's just say that my favorite movie is a variable. So 1988 এ আমার ফেভারিট মুভি বলতে ছিল হচ্ছে গিয়ে ওই ওয়াল্ট ডিজনির কার্টুনগুলো, হ্যাঁ, বাট এখন হচ্ছে আমার ফেভারিট মুভি উড বি প্রবাবলি সামথিং ডিফারেন্ট লাইক প্রিডেস্টিনেশন অর সামথিং লাইক দ্যাট। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে তখনকার আমার ইজ দ্য সেম ভ্যারিয়েবল, হ্যাঁ, তো এখন আমি ভ্যারিয়েবলটা কিন্তু টাইমের ক্ষেত্রে টাইমের সাথে ভ্যারিয়েবল চেঞ্জ হয়েছে, বাট ভ্যারিয়েবলের মান কিন্তু চেঞ্জ হয় নাই। We are bringing in time as a separate line. তো এই লাইনে চিন্তা করতে গেলে ফাংশনাল প্রোগ্রামিং মেক্স ইট আ লট ইজিয়ার, কারণ যেহেতু ইমিউটেবল ডেটা স্ট্রাকচার নিয়ে করে, ইন্টারনালি যেই ভার্চুয়াল মেশিন অথবা যেই কম্পাইলার ম্যানেজ করে ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে, ও কিন্তু প্রত্যেকটা ভ্যারিয়েবলের প্রতিটা চেঞ্জকে সে ট্র্যাকে রাখে, এবং it always gives you a new value and puts the old value in the same place. তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে ইন আ মাল্টি থ্রেড প্রোগ্রামিং, যেখানে আপনার অনেক কনকারেন্ট সিস্টেম একসাথে অ্যাক্সেস করার চেষ্টা করে, প্রত্যেকেই কিন্তু একটা ভ্যালু পায়, অ্যান্ড যদি ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় বাই দ্য টাইম হি ইজ অ্যাক্সেসিং ইট, যেহেতু ওর কাছে ট্র্যাক আছে প্রতিটা টাইমের, ওকে রিট্রাই করে ট্রানজাকশনের বেস্ট মানে মোস্ট রেফারেন্স দ্য লেটেস্ট ভ্যালু তাকে দিয়ে দিতে পারে, হ্যাঁ। তো এই ধরনের কনসেপ্ট গুলো যখন দরকার পড়ে, মাল্টি থ্রেড প্রোগ্রামিং, কনকারেন্ট সার্ভার তৈরি করা, তারপরে একটা প্যাটার্ন বেশ চলে ম্যাপ রিডিউস, তো মনে হয় বাজওয়ার্ড ছিল বেশ কিছুদিন আগে, আপনারা শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, দাদা অবশ্যই। ম্যাপ রিডিউস কিন্তু ফুল অন ফাংশনাল প্রোগ্রামিং এর কনসেপ্ট। ইউ ম্যাপ মাল্টিপল নোডের থেকে আপনি ম্যাপ করে আপনি ইউ গেট one set of values, and এগুলোকে রিডিউস করে you get your output. এটা কিন্তু ফুল অন ফাংশনাল প্রোগ্রামিং এর কনসেপ্ট, এবং এই লাইনেও ফাংশনাল প্রোগ্রামিং এক্সেলস। Data analysis field, that's also one field where functional programming is very good. কারণ টুইটারের গল্পটা কিন্তু শেয়ার করা যেতে পারে। টুইটারের গল্প, রুবি থেকে স্কেলার গল্পটা? হ্যাঁ হ্যাঁ। ওয়েল, টুইটারের গল্প আমি মনে করি ইটস মোর লেস স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক দেন ওপি ভার্সেস ফাংশনাল। কিন্তু আপনি বলেন রকন ভাই। না, আমি জাস্ট মানে আস্ক করতেছিলাম আর কি, মানে টুইটার কিন্তু মানে ওদের কিন্তু হেভি প্রসেসিং হয় আর কি, হিউজ প্রসেসিং হয় আর কি, তো ওদের অনেক, আমি যতটুকু জানি যে ওরা হচ্ছে প্রচুর প্যারালাল প্রোগ্রামিং করে। আচ্ছা, ওই পার্সপেক্টিভ। আচ্ছা, সেই হিসাবে টুইটার আছে, ফোরস্কোয়ার আছে, ফোরস্কোয়ারও ফুল অন স্কেলার শপ, সাউন্ড ক্লাউড, তার প্রত্যেকেই অ্যাকচুয়ালি এই মেইন ডেটা প্রসেসিং এর কাজটাই করে। আর আপনি এখনকার যতগুলো নতুন টুল আছে, ফর এক্সাম্পল স্পার্ক, তারপরে স্টর্ম, এরা কিন্তু প্রত্যেকেই দেখা যাবে আপনি যদি সোর্স কোড ঘাটেন, দেখা যায় প্রত্যেকেই তৈরি করা হয়েছে হচ্ছে কোনো একটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে। স্পার্ক হয়তো স্ক্যালাতে, আর স্টর্ম প্রবাবলি ক্লোজারে তৈরি করা। সো মেইন ইউজ কেস আসলে মানে হেভি প্রসেসিং যখন হয়, হেভি প্রসেসিং এন্ড ম্যাসিভ কনকারেন্সি, এগুলো হচ্ছে গিয়ে ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইউজ কেস মেইনলি। ওকে,
আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে একটু মানে আবার সেই ফাংশনাল প্রোগ্রামিং এর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই চলে যায়। সেটা যদি আপনি ক্লোজার নিয়ে কিছু যদি বলতেন আর কি। অ্যাকচুয়ালি মানে ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লোজার টার্মটাকে আসলে কিভাবে মানে এক্সপ্লেইন করা হয় আসলে? ও ক্লোজার কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে? ক্লোজার কম্পিউটার সায়েন্স মানে এস ওয়ালাটা নাকি জে ওয়ালাটা? এজ এ ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আর কি, মানে আই মিন নট দ্য ক্লোজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে। আচ্ছা ক্লোজার, হ্যাঁ আচ্ছা ক্লোজার নিয়ে না মানে ক্লোজার প্রপার একদম অ্যাকুরেট ব্যাখ্যাটা এক এক ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে বেশিরভাগ কেসে দেওয়া হয় না। আই থিঙ্ক দ্যাট ইজ আ রং থিং। ক্লোজার ইজ বেসিক্যালি ক্লোজার ইজ বেসিক্যালি আ ফাংশন, হ্যাঁ, কিন্তু ডিফারেন্সটা হলো ক্লোজার যেখানে তৈরি করা হয়, আপনি যেখানে ক্লোজার কল করলে ও ও এনভায়রনমেন্ট থেকে কিছু ভ্যারিয়েবল নেয়, মানে ওর যে কনটেক্সটে আছে ওই কনটেক্সট থেকে সে কিছু ভ্যারিয়েবল নেয়, হ্যাঁ, এবং ওইটাকে দ্যাটস হোয়াই ইটস কল ক্লোজিং আপ, মানে ইটস লাইক আ ফাংশন উইথ সাম শূন্যস্থান, লাইক কিছু গ্যাপ ওয়ালা একটা ফাংশন। আপনি যখন ওকে প্লেস করবেন কোনো একটা জায়গায়, ওই গ্যাপগুলো ফিল আপ করবে হচ্ছে ওখানকার নন লোকাল অথবা লোকাল ভ্যারিয়েবল গুলো এসে। রোকন ভাই, আপনি তো একটা স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাসে একবার একটা ক্লোজার শেয়ার করছিলেন, গ্রুভিতে করা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আগে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেইটা that was a perfect example যে আপনি ক্লোজারটাকে যখন ডিফাইন করছেন একটা ফাংশনের মাঝে, ওই ফাংশনের উপরে কিন্তু একটা ভ্যারিয়েবল ছিল ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্টটাই কিন্তু ক্লোজার নিয়ে অ্যাবজর্ব করে নিয়েছে, যদিও সে ক্লোজারের ডেফিনিশনে কোনো ইনক্রিমেন্ট ছিল না। সো আপনি যখন বারবার কল করতেছিলেন ফাংশনটাকে, তখন কিন্তু ইনক্রিমেন্টের ওই ভ্যালুটা বারবার মানে ইনক্রিমেন্ট হতে যাচ্ছিল, যেটা ন্যাচারালি নর্মাল কমন সেন্সের মধ্যে পড়ার কথা না, বাট সিন্স ইট ওয়াজ আ ক্লোজার বডি নট আ ফাংশন বডি, তাই ওইটা সেই কারণে সেটা ডিরেক্টলি বেসিক্যালি ক্লোজার ইজ এ ফাংশন, রাইট? সো আমি হচ্ছে নরমাল ফাংশন এবং ক্লোজারের মধ্যে ডিফারেন্সটা কিভাবে করতেছি, যদি ক্লোজার হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারে, সেটা নিয়ে সেই ভেরিয়েবলটা অ্যাক্সেস করে কাজ করতে পারে, আর হচ্ছে এক পিওর ফাংশন বেসিক্যালি তাকে যে ইনপুট দেওয়া হবে সেটার উপর কাজ করবে, নট মানে কনটেক্সট থেকে কাজ কোনো ভেরিয়েবল সে অ্যাক্সেস করবে, এরকম। ক্লোজার যে কনটেক্সটে থাকবে, হ্যাঁ, সেই কনটেক্সট ক্লোজার, সেই ক্লোজার ইজ নট ক্লোজার, ওই কনটেক্সটটাই হচ্ছে ক্লোজার মেইন, দ্যাটস হোয়াট ক্লোজেস ইট। ক্লোজার একটা ফাংশন, ইটস এ ডেফিনিশন, বাট ভিতরে কিছু ভ্যারিয়েবল থাকবে যেগুলো ডিপেন্ড করবে হচ্ছে ওর আউটসাইডের উপরে অথবা এক্সটার্নাল কোনো কিছুর উপরে, দ্যাটস হোয়াট মেক্স ইট আ ক্লোজার, ইট ক্লোজেস অন দ্যাট পার্টিকুলার ভ্যারিয়েবল। আরেকটা খুব বেশি বাজিং ওয়ার্ড আছে যেটা হচ্ছে আমরা খুব বেশি পছন্দ করি সবাই, সেটা হচ্ছে যে ল্যামডা এক্সপ্রেশন। আপনি কি একটু ল্যামডা এক্সপ্রেশন নিয়ে বলবেন? ল্যামডা এক্সপ্রেশন, যেটা তখন বলতেছিলাম, ল্যামডা এক্সপ্রেশন ইজ বেসিক্যালি এ ভেরি ফ্যান্সি ওয়ে অফ ডিফাইনিং আ ফাংশন, হ্যাঁ, কিন্তু এখানে সাথে যদি আরেকটু থিওরিটিক্যালি ব্যাখ্যা করা যেটা হচ্ছে গিয়ে ল্যামডা ক্যালকুলাস যেটাকে বলে, হ্যাঁ, ল্যামডা ক্যালকুলাস হচ্ছে গিয়ে টিউরিং মেশিন ছিল না, ওই যে কম্পিউটার, হ্যাঁ, টিউরিং মেশিনের প্যারালাল আরেকটা কম্পিউটেশনাল প্রসেস হচ্ছে গিয়ে ল্যামডা ক্যালকুলাস। তো এর মূল বক্তব্য হচ্ছে গিয়ে যে আপনি একটা এক্সপ্রেশন, হ্যাঁ, ল্যামডা এক্সপ্রেশন, যা কিনা ইজ अगेन আ ফ্যান্সি ওয়ে অফ ডিফাইনিং আ ফাংশন, অ্যানোনিমাস ফাংশন, এবং সেই ফাংশনের অ্যাপ্লিকেশন কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন আপনি। ফর এক্সাম্পল, আপনি যদি একটা ল্যামডা এক্সপ্রেশন f of x equal to 2x plus 1, এইটা আপনি যদি f of y equal to y plus 1 দেন, এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট, অথবা f of z equal to 2z plus 1 দেন, এটাও কিন্তু ইকুইভ্যালেন্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ, জাস্ট আপনি লোকাল ভ্যারিয়েবল x, যেটাকে ওরা বলে বাউন্ড ভ্যারিয়েবল বলে ল্যামডাতে, সেটা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ। সো এইটার টার্ম হচ্ছে কি, এটাকে ওরা বলে হচ্ছে গিয়া অ্যালফা কনভার্সন, হ্যাঁ, অ্যালফা কনভার্সন, অথবা অ্যালফা ইকুইভ্যালেন্স। অ্যালফা ইকুইভ্যালেন্স যে কোনো ফাংশনের লোকাল ভ্যারিয়েবল সেম। আপনি যদি এখন এই f of x কে 10 দিয়ে দেন, তাহলে হবে 10 মাল্টিপ্লাই বাই 2, 20 1 21। সো দ্যাট ইজ বিটা রিডাকশন, আপনি একটা ভ্যালু অথবা অ্যাপ্লিকেশন অফ দ্যাট ফাংশন। এবং যদি দুইটা ভিন্ন দুইটা সিমিলার আপনি যদি একটু কনভার্ট করে, দুইটা এমন দুইটা ফাংশনে যারা অলওয়েজ দে পারফর্ম দ্য সেম ওয়ার্ক, সেম আউটপুট সময় দিবে এবং সেম জিনিসই বাট ভিন্নভাবে করা, সেগুলোকে বলে ইটা ইকুইভ্যালেন্স। সো এই তিনটা এবং ল্যামডা ক্যালকুলাস, এই সব মিলায় হচ্ছে এই সব মিলায় কম্পিটিশন যে মেথডটা, সেটা হচ্ছে গিয়ে ল্যামডা ক্যালকুলাস। আর ল্যামডা এক্সপ্রেশন যেটা জাভা রিসেন্টলি ইন্ট্রোডিউস করছে, আর পাইথনেও আছে, রুবিতেও আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি একটা ফাংশন তৈরি করেন, হ্যাঁ,
ফাংশন ধরেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই যে দ্য চাঙ্ক অফ ওয়ার্ড পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা কি কোনো অ্যাসাইনমেন্টের ডান দিকে বসতে পারবে? ডেফিনেটলি না। ধরেন x ইকুয়াল টু পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ব্লা ব্লা ব্লা, এটা হবে না, এটা পসিবল না। পসিবল না, হ্যাঁ। কিন্তু আপনি যদি একটা ফাংশন বডিকে আপনি যদি ঘুরে জাভাস্ক্রিপ্টের মতো করে ডিফাইন করতে চান যে x ইকুয়াল টু ফাংশন সামথিং, হ্যাঁ, which makes ফাংশনটাকে একটা এক্সপ্রেশন বানাই দিচ্ছে। সো ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস lambda expression is nothing but ফাংশনটাকে ইকুয়াল টু ডান দিকে আনার ব্যবস্থা একটা করা, which is একটা ফাংশনের এক্সপ্রেশন গ্রুপটাকে lambda expression বলে। সো যদি আপনি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন সামথিং 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 সেটাকে আপনি এমন ভাবে লিখতে পারেন যাতে সে যে কোনো ইকুয়াল টু সাইনের ডান দিকে অর্থাৎ কোনো এক্সপ্রেশনের মানে এক্সপ্রেসড ভ্যালু আকারে আসতে পারে, সেটাই আমি মনে করি lambda expression হিসেবে lambda expression হয়। বাট থিওরিটিক্যালি বলতে গেলে তো ওই যে আবার সেই alpha convergence তারপরে beta reduction এগুলো সব চলে আসবে, which is like very theoretical, and functional programmers have a very bad habit of making huge theory out of everything. আপনি যদি Haskell কমিটিতে কিছুক্ষণ কথা বলেন, মানে মাথার এত উপর দিয়ে যাবে জিনিসপত্র মাঝে মাঝে, বাট পরে ঘুরে ফিরে দেখা যায় সিম্পল থিং। ওকে, আমরা এই ল্যামডা এক্সপ্রেশন ইউজ করে কিন্তু কিছু মজার কিছু কাজ করতে পারি বেসিক্যালি, রাইট? হচ্ছে অনেক ইজিলি, যেমন আপনি কিছুক্ষণ আগে বলতেছেন ম্যাপ রিডিউস, এন্ড আমরা হচ্ছে রিডিউস করতে পারি, সেখান থেকে কিছু একটা ভ্যালু আউট নিয়ে আসতে পারি, এরকম বেশ কিছু ইন্টারেস্টিং কাজ করতে পারি। তো সেরকম একটা এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করি। ওকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আমি মাফিনের ফাইয়ের কাছে ল্যামডা এক্সপ্রেশনের আসলে বেসিক্যালি ডেফিনেশন এন্ড এভরিথিং শুনলাম। আমি যেটা করব সে ল্যামডা এক্সপ্রেশন ইউজ করে যে কিছু মজার কাজ করা যায় সেরকম একটা দুইটা এক্সাম্পল হয়তো দেওয়ার চেষ্টা করব। সে আমার কাছে আপনার এই পার্সন নামে একটা ক্লাস আছে, সে হচ্ছে এর কিছু প্রপার্টিজ আছে, নেম, জেন্ডার, ইমেল অ্যাড্রেস এন্ড এভরিথিং। আমি চেষ্টা করব যে হচ্ছে সে এই ফর এক্সাম্পল আমরা যখন হচ্ছে ডেটা প্রসেস করি, মানে আমরা ডাটাবেস থেকে হয়তো থাউজেন্ডস অফ রো তুলে নিয়ে আসছি, সেই রো গুলো থেকে আমরা হয়তো কিছু একটা আউটপুট নিয়ে আসতে চাই, সেরকম কিছু একটা প্রসেসিং হয়তো করতে চাই। তো আমি হচ্ছে সেরকম একটা প্রসেসিং করে দেখানোর চেষ্টা করবো সেখানে। যেমন হচ্ছে আপনার আমি এখানে একটা ডামি লিস্ট তৈরি করছি, যেটা হচ্ছে যে 100% একটা লিস্ট। আমি চাই যে এই 100% লিস্ট থেকে হচ্ছে আমি মেল যারা তাদের হচ্ছে এভারেজ এজ বের করতে চাই। তাহলে কিভাবে করবো আর কি, আমি হচ্ছে এটা আমরা ডেফিনেটলি ফর লুপ এন্ড এভরিথিং চেক করে করতে পারি, কিন্তু আমরা হচ্ছে ল্যামডা এক্সপ্রেশন ইউজ করে অনেক ইজিলি আমরা এটা জিনিসে করে ফেলতে পারি। সো দেখা যাক, আমি চাই হচ্ছে এভারেজ এজ অফ মেল পারসন নিতে চাই। তো আমি কি করবো, যেটা হচ্ছে যে পারসন ডট দিয়ে আমি হচ্ছে স্ট্রিম কল করবো। স্ট্রিম হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে যে আমাকে একটা ডাটা ফ্লো দেয় আর কি, যে ডাটাগুলোর উপর আমি কাজ করতে পারবো আর কি। সো আমি চাই হচ্ছে এটাকে এখান থেকে ফিল্টার আউট করবো কিছু ডাটা। মেবি আমি হচ্ছে চাই যে যেগুলো হচ্ছে আমার মেল পারসন সেগুলো নিয়ে আমি কাজ করতে চাই। সো আমি যেটা করবো, এখানে আমি একটা অ্যানোনিমাস ফাংশন আমি দিয়ে দিব, যেটা হচ্ছে যে আমার এই এটা সর্ট অফ আমি একটা বিহেভিয়ারকে ইনজেক্ট করতেছি এখানে। আমি হচ্ছে একটা প্রেডিকেট দিয়ে দিব বা একটা ফিল্টারের কি দিয়ে দিব, যার উপর বেস করে ফিল্টার মেথডটা কাজ করবে। সো ফিল্টার হচ্ছে বেসিক্যালি একটা প্রেডিকেট অ্যাকসেপ্ট করে। আমি এটাকে হচ্ছে এই মানে এখানে ফ্যান্সি ওয়ে যেটা ল্যামডা এক্সপ্রেশন বা এভাবে আমরা দিতে পারি। সো আমি চাই হচ্ছে যেখানে হচ্ছে জেন্ডার হচ্ছে মেল, সেগুলা নিয়ে আমি কাজ করতে চাই। ওকে, আমি শুধু মেইলগুলা নিয়ে কাজ করতে চাই। সো এই জায়গায় কিন্তু আমার হচ্ছে শুধু আমি যখন এই ডট ফিল্টার দিয়ে আমি ওর ভিতরে আমি শুধু মেইলগুলা ফিল্টার আউট করে নিয়ে আসতেছি, তখন আমার ফুল থেকে শুধুমাত্র আমার মেইলগুলো চলে আসছে। এখন আমি এটাকে আরেকটু হচ্ছে ম্যাপ করতে চাই। সো আমি এটাকে ম্যাপ করব, আমি হচ্ছে ম্যাপ টু, এখানে অনেকগুলো ইন্টারেস্টিং ফাংশন আছে যেগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। ভিউয়ার যারা আছে তারা হয়তো দেখবে খুলে, আমি জাস্ট মানে ওভারভিউ দিয়ে যাচ্ছি বা কিছু দেখাই দিয়ে যাচ্ছি। কিট এইচ আমি হচ্ছে শুধু শুরুতে কিন্তু আমরা হচ্ছে স্ট্রিম আমাকে কিন্তু পার্সন গুলা দিচ্ছিল, একদম সব পার্সন। তারপর আমি এটাকে কি করলাম, মেইল গুলাকে নিয়ে বাকি ফিল্টার আউট করলাম। এখন আমি ইন্টারেস্টেড অন
মানে এইজ, সো আমার হচ্ছে আমার এইজগুলো এখান থেকে নিয়ে আসতে হবে। সো আমি ম্যাপ টু ইন্টিজার বেসিক্যালি আমাকে এই যে আমি এখান থেকে এজ গুলাকে বের করে নিয়ে আসলাম। এখন আমি কিন্তু এখান থেকে এভারেজ কাউন্ট করতে পারি। এভারেজ নামে একটা মেথড আছে যেটা হচ্ছে যে আমাকে সবগুলোর এভারেজ দিয়ে দিবে, এন্ড দেন হচ্ছে এটাকে আমি গেট এজ ডাবল, আমি ডাবল হিসেবে নিয়ে আসতে পারি, আমি এটাকে প্রিন্ট করে ফেলতে পারি। এখন জিনিসটা কিন্তু অনেক মজার। এরকম আরো অনেক কিছু কাজ, অনেক ধরনের আমরা কাজ করতে পারি। লাইক হচ্ছে আমি তো মানে এভারেজ মেলদের এজ বের করে নিয়ে আসলাম। এখানে আমরা হয়তো আরো কন্ডিশনাল কিছু ডাটা এক্সট্রাক্ট করতে পারি। এরকম অনেক মজার মজার জিনিস কিন্তু করতে পারি আমরা এই ল্যাম্বডা এক্সপ্রেশন ইউজ করে আর কি। সো দ্যাট অ্যাকচুয়ালি সামস, হ্যাঁ বলেন মাহফিনার। না, আমি বলতেছিলাম যে জাভা 8 নিয়ে আমার দেখার সুযোগ হয় নাই, বাট দেখলাম যে ভালোই ল্যাম্বডা এক্সপ্রেশন দিয়ে তো অনেকটা ফাংশন করে ফেলছে ওরা। অনেকটা করেছে, এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি আ ভেরি গুড এক্সাম্পল আমাদের ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য, যে আপনি যদি সেম কাজটাই যদি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে বা টিপিক্যাল প্রসিডিউরাল ওয়েতেও করতে যান, সেক্ষেত্রে আপনি দেখেন আপনার কতগুলো কোড এখানে কিন্তু কমায় দিল, তাই না? সো জাস্ট ইউ নিড টু মেক শিওর যে কোন কোন জায়গাতে আমাদের কাজে লাগছে। আচ্ছা, আমাদের হাতে সময় কম আছে, ম্যাক্সিমাম আমরা হয়তো আর 5 মিনিটের মতো পাবো। অলরেডি আমরা প্রায় 55 মিনিটের মতো মনে হয় কথা বলে ফেলেছি। সো হাউ টাইম ফ্লাইজ ওয়েন উই টক উইথ ইন্টারেস্টিং টপিকস, কিন্তু আসলে আমাদের তো একটা জায়গাতে সেটা এন্ড করতে হবে। সো রোকন, তোমার যদি আর কোনো কিছু শেয়ার করার থাকে, আই ক্যান গিভ ইউ মেবি 5 more minutes অ্যান্ড দেন উই উইল র্যাপ আপ উইথ সাম ক্লোজিং কোয়েশ্চেন্স। আমার মনে হয় আমি এইটুকুই মানে চিন্তা করছিলাম যে আজকের এই টেক কাস্টের জন্য, আর তেমন কিছু নেই। আমরা তো মাফিনের ভাইকে কিছু কোশ্চেন করতে পারি এন্ড অফ দ্য ডে এখন। আচ্ছা, তাহলে আমি মাফিনারকে টিপিক্যাল কোশ্চেনগুলো করব না। টিপিক্যাল কোশ্চেনের জন্য মাফিনারকে আমি আরেকবার কষ্ট দিব। মাফিনার, বুঝতে পারছেন? সো কারণ আসলে আমরা উই টকড অ্যাবাউট ফাংশনাল প্রোগ্রামিং অ্যান্ড লটস অফ আদার স্টাফস হোয়াটস নিউজ হ্যাপেনিং। সো আমি এইবারের টেক সেশনটা আসলে এই থিমটাতেই রাখতে চাই। সো আমি লাস্টে 2টা প্রশ্ন করব। আই হোপ বোথ মাফিনার অ্যান্ড রোকন ক্যান চিপ ইন। যে আমরা হয়তো এগুলোর উত্তর অলরেডি দিয়ে দিয়েছি, বাট অ্যাজ আ পার্টিং লাইক অ্যাডভাইস ফর দ্য নিউ কামার্স অর দ্য পিপল হু স্টিল ডিডেন্ট ডিগ ইন টু ফাংশনাল প্রোগ্রামিং, আমি 2টা প্রশ্ন করছি, আপনারা এই 2টার একটু যদি উত্তর দেন। সেটা হলো, first question is, why should I learn functional programming? And second question is, if I want to learn functional programming, what is the best way to start working on it? Well, first question হচ্ছে, why should you learn functional programming? Well, প্রথম বিষয় হচ্ছে গিয়ে যে concurrent programming অথবা multi-thread programming আপনার জন্য সিম্পলিফাই করে দেয়, এটা তো বললামই। বাট লেটস জাস্ট সেই দ্যাট সব ওইটাও দরকার নেই আপনার। বাট তারপরে যেটা হচ্ছে গিয়ে আপনাকে ডিফারেন্ট একটা ওয়েতে ফাংশন প্রোগ্রামিং চিন্তা করা শেখাবে। লাইক ফর এক্সাম্পল এই যে ফিল্টার, ইফ ইউজ না করে ফিল্টার ইউজ করা, ফর লুপ ইউজ না করে ম্যাপ ইউজ করা, তারপর ইমিউটেবিলিটি, তারপর লেজি লোডিং, এই সব কনসেপ্টগুলো কিন্তু ইট উইল মেক ইউ মোর পাওয়ারফুল অ্যাজ আ প্রোগ্রামার ইন হুইচ এভার ল্যাঙ্গুয়েজ ইউ ডু। কারণ এটা একটা ডিফারেন্ট প্যারাডাইম, আপনাকে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে শেখাচ্ছে। আর আপনি যখন এই কনসেপ্টটা জাভাতে নিয়ে যাবেন, তখন দেখা যাবে যে আপনি জাভারও বেশ কিছু মানে ইন্টারেস্টিং ওয়েতে আপনি জাভা অথবা সি শার্প যে ল্যাঙ্গুয়েজ আপনি কাজ করেন সেই ল্যাঙ্গুয়েজের ওয়েতে চিন্তা করতে পারেন। দ্যাটস ওয়ান ভেরি very strong points to learn functional programming I মনে করি, because it teaches you to think in a completely different way, and that different way actually has been around for almost 50 years and it still is very very valid. So that's one of my reasons. রোকন, কিছু অ্যাড করতে চাও? হ্যাঁ, এটা যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা জানি যে হচ্ছে আমাদের মানে আমরা কম্পিউটার প্রসেসর কিন্তু হচ্ছে আপনার ফাস্টার হওয়া থামিয়ে দিচ্ছে। বেসিক্যালি আমরা চাইলে এর বেশি ফাস্টার করতে পারবো না। আমাদের এখন প্রচুর প্যারালাল প্রোগ্রামিং করতে হয়, অনেক ডাটা প্রসেসিং বলেন এন্ড এভরিথিং। সো এই প্যারালাল প্রসেসিংকে আমাদের কোপ করার কিন্তু ওয়ে একটাই, যেটা হচ্ছে যে আমাদের এই হিউজ ডাটা সেট নিয়ে কাজ করার ওয়ে কিন্তু একটাই, আমাদের হচ্ছে আমাদের কোর বাড়াইতে হয় কম্পিউটারের। সো হচ্ছে আমাদেরকে এক্সট্রিমলি প্যারালাল প্রোগ্রামিং করতে হয়। এন্ড এক্সট্রিমলি প্যারালাল প্রোগ্রামিং করার জন্য আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি আমাদেরকে অনেক হেল্প করে। আমরা জাভাতে থ্রেড ইউজ করতে পারি এন্ড এভরিথিং করতে পারি, কিন্তু হচ্ছে এটা একটা লিমিটেশন আছে, একটা সার্টেন লেভেল পর্যন্ত
পারি, কিন্তু যেটা হচ্ছে যে আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হয়। আমরা হচ্ছে মেবি থ্রেড নিয়ে চিন্তা করি, সিনক্রোনাইজেশন নিয়ে চিন্তা করি, অনেক ধরনের লকিং নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা যদি সেই জিনিসটাই ফাংশনাল প্রোগ্রামিং দিয়ে করি আমাদের কিন্তু কাজ অনেক লট ইজিয়ার হয়ে যায় আর কি। তো এদিক থেকে চিন্তা করলে আসলে ফাংশনাল প্রোগ্রামিং আসলে একটা উইন, মানে যদি আমাদের এই সেরকম হিউজ ক্যালকুলেশন বা ডাটা প্রসেসিং এর দরকার হয় আর কি। আচ্ছা, গ্রেট। তো আমার সেকেন্ড প্রশ্ন যেটা ছিল যে নতুন কেউ যদি ফাংশনাল প্রোগ্রামিং সম্পর্কে শিখতে চায় সে কিভাবে আগাতে পারে, বা কোনো বই যদি আপনাদের সাজেশনে থাকে? ফাংশনাল প্রোগ্রামিং নতুন, যদিও এখন সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু করে ফাংশনাল এলিমেন্ট ঢুকাই দিচ্ছে, বাট আমি সাজেস্ট করবো যদি কেউ শিখতে চায় ফাংশনাল প্রোগ্রামিং, একটা ফাংশনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে যেন শুরু করে। হ্যাঁ, বহু ল্যাঙ্গুয়েজ আছে, ক্লোজার, স্কিম, স্ক্যালা, অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলোর মধ্যে যে কোনো একটা পিক করে ওটা নিয়ে যাতে ওটা দিয়ে প্রোগ্রামিং করে। এখন আমি বলবো না যে সেটা কাজে লাগাতে হবে অথবা সেটা দিয়ে প্রজেক্ট করতে হবে, সেটা শিখবে জাস্ট কনসেপ্টগুলো শেখার জন্য। আর বই হিসাবে দুটো বই আমি সাজেস্ট করব, এটা আমি সব সময়ই বলি। একটা হচ্ছে গিয়ে SICP, স্ট্রাকচার অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ কম্পিউটার প্রোগ্রামস, যেটা হলো ইয়ের বই, সেটা অ্যাবেলসন আর সুসমান এই দুজনের বই, MIT এটা। আর আরেকটা বই হলো দ্য লিটল স্কিমার। দ্য লিটল স্কিমার হচ্ছে, যদিও স্কিম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এটা খুবই সহজভাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে শিখাই দেবে আর কি এটা। আর সাথে আমি সাজেস্ট করবো রেডিটে ফাংশন প্রোগ্রামিং এর গ্রুপ, অথবা ল্যামডা দি আলটিমেট, অথবা বিভিন্ন গ্রুপ আছে সেগুলো ফলো করা, যাতে প্রোগ্রামিং ইজ আ বিগ পার্ট অফ প্রোগ্রামিং ইজ অ্যাবাউট দ্য মাইন্ডসেট অফ দ্য পিপল হু আর ওয়ার্কিং অন ইট। সো সেটার সাথে পরিচিত হওয়া। সো এই কম্বিনেশনটা করলে মোটামুটি ফাংশনাল মাইন্ডসেট চলে আসবে। তারপরে এখন উনি যে শিখতেছে সে কি জব লাইফ প্রফেশনালি যাবে কি যাবে না সেটা তার ডিসিশন হয়ে যাবে, তখন দ্য পারসন উইল ডিসাইড ওয়েদার টু টেক ইট টু দ্য নেক্সট লেভেল অর নট। আমি একটা বইয়ের মানে বই নিয়ে কথা বলতে চাই যে রিসেন্টলি আমি পড়তেছিলাম। যারা আসলে এটা বেসিক্যালি যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে অলরেডি জানে এবং চিন্তা করতে চায় একটু ফাংশনাল ওয়েতে, তাদের জন্য হয়তো ভালো হবে। মানে একদম সরাসরি যদি মুভ না করতে চাই, জাস্ট হচ্ছে আমি আমার ফর এক্সাম্পল আমি জাভাতেই কাজ করতে চাই, কিন্তু আমি হচ্ছে জাভার কিছু পার্ট হয়তো আমি ফাংশনাল ওয়েতে কাজ করতে চাই, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে আমি এই বইটার নাম বলবো। সেটার নাম হচ্ছে ফাংশনাল থিঙ্কিং প্যারাডিম ওভার সিনট্যাক্স। নীল ফোর্ড যিনি লিখছেন, ওরেলি মিডিয়া পাবলিশার, এই বইটা পড়তে পারে। আমি বইটা পড়তেছিলাম রিসেন্টলি, আমার কাছে খুব ভালো লাগছে। সেটা হচ্ছে যে আমাদের নর্মাল যে টুলস আছে জাভা কিংবা স্ক্যালা, গ্রুভি বা যাই বলি, এগুলা দিয়ে কিন্তু আমরা হচ্ছে এক্স্যাক্টলি ফাংশনাল ওয়েতে আমরা কোড লিখতে পারি যে জায়গায় আমাদের দরকার হয়। নট নেসেসারিলি আমরা সব কোডকে ফাংশনালি করে ফেলবো এমনটা হবে না আসলে রিয়েলিটিতে, বাট হয়তো কিছু কিছু পোর্শন যেখানে হচ্ছে আমাদের ফাংশনাল প্রোগ্রামিং দিয়ে যদি কাজটা করি তাহলে পারফরমেন্স অনেক ভালো হবে এবং কোডটা অনেক বেশি রিডেবল হবে, এরকম আর কি। সো থ্যাংক ইউ all of you for participating and giving your time over here. আমাদের যারা ভিউয়ার্স আছেন, আশা করি আপনাদেরকে আমরা একটা ফাংশনাল প্রোগ্রামিং সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি একটা ফিচার দেখাতে পেরেছি, এবং কিছু কোডও আমরা দেখলাম, অনেক আইডিয়া শুনলাম, কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আলাপ করলাম এবং কিছু বেসিক টপিক নিয়ে আলাপ করলাম। তো মাফিনার, আপনার সাথে আমরা আশা করি চলার পথে আরেকবার দেখা করব, কেননা আমাদের বেশ কিছু কোশ্চেন এখনও বাকি রয়ে গেছে, কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেছে অলমোস্ট। আমরা কাছাকাছি 1 ঘন্টার মতো কথা বলে ফেলেছি। সো হোপফুলি আমরা আবারও উইদিন নেক্সট ফিউ উইকস উইল গেট ইউ ব্যাক, রাইট? ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এখন কিন্তু প্রায় রাত 1:15 বাজে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাউ প্যাশনেট উই আর অ্যাবাউট দিস টেক কাস্ট, অ্যান্ড হোপফুলি ইউ আর অলসো প্যাশনেট অ্যাবাউট লিসেনিং টু অল আওয়ার বক্স। সো আশা করি আমাদের যেই চ্যানেলটা আছে, ইউটিউবের চ্যানেল লিভিং অন কোর্স নামে চ্যানেল আছে, আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়েন, এবং আমাদের একটা ওয়েবসাইটও আছে livingoncourse.com, যেখানে আমরা আমাদের টেক কাজগুলো হোস্ট করে থাকি। আশা করি আপনারা হয়তো অলরেডি দেখেছেন। হোপফুলি ডাউন দ্য রোড আমরা ফাংশনাল প্রোগ্রামিংয়ের উপর হয়তো কোনো একটা সেশন ওখানে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, সিরিজ অফ সেশনস, যেটা দিয়ে হয়তো আমরা চেষ্টা করি যে ওখানে বাংলায় একটা সেশন রাখার, যাতে আমাদের লোকাল কমিউনিটির আমাদের যারা প্রোগ্রামার ভাইয়েরা আছেন এবং বোনেরা আছেন তারা যাতে ওখান থেকে ডিরেক্টলি হেল্প পেতে পারেন। আশা করি মাহফিনারকেও আমি হয়তো অ্যাপ্রোচ করতে পারি টু সাম এক্সটেন্ট টু হেল্প আস উইথ wrapping up something like that. Is it? Sure. Okay. So any parting advice you want to give to our viewers, Mafinar? Well, my parting advice would be that
it was a great that we talked about the functional programming paradigm. সব মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারকে যাতে ভেঙে চিন্তা করতে পারে, লাইক উইদাউট দ্য লিমিট অফ আ ল্যাঙ্গুয়েজ, জাস্ট লার্ন ইন টার্মস অফ প্যারাডাইমস, এবং নিজেকে কখনোই জাভা প্রোগ্রামার অথবা ফাংশনাল প্রোগ্রামার অথবা লিস্ট প্রোগ্রামার না বলে নিজেকে প্রোগ্রামার হিসেবে যেন একটা মানে এই অ্যাটিটিউডে যেন যে কোনো লার্নিং করা হয়, এটা আমি সাজেস্ট করবো। দিস ইজ দ্য পার্টিং অ্যাডভাইস। গ্রেট। আর কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, হাউ ক্যান সামওয়ান রিচ ইউ আউট অন দ্য নেট? ওয়েল, আমি টুইটারে আছি @মাফিনার হিসাবে, আমার ফেসবুকে ক্লোজারিয়ান বিডি আপনি যে লিংক দিয়েছিলেন আপনার এটার ফেসবুকে, সেই গ্রুপেও আমি আছি। সো এনিওয়ান ক্যান জয়েন দ্যাট গ্রুপ হুএভার ইজ ইন্টারেস্টেড ইন ফাংশনাল প্রোগ্রামিং অর পলিগ্লট প্রোগ্রামার্স নামে একটা গ্রুপ আছে, সেটাতেও আমি আছি। সেটাতে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের বিষয়ে ইন্টারেস্ট থাকলে সেখানে জয়েন করতে পারে। হ্যাঁ, অ্যান্ড আই এম হিয়ার, ইউ ক্যান ফলো মি অন ফেসবুক অর টুইটার অর সেন্ড মি মেসেজেস ইফ দেয়ার ইজ এনি প্রবলেম। আই এম ওপেন টু ইট। আউটস্ট্যান্ডিং। সো আমরা আমাদের এই সেশনে যেই বইগুলো নিয়ে আমরা আলাপ করলাম এবং মাফিনারের যে লিঙ্কগুলো উনি মাত্র বললেন সেগুলো আমরা ডেসক্রিপশনে আমরা অ্যাড করে দিব। সো আই থিঙ্ক দ্যাটস অল ফর দ্য টাইম বিং, অ্যান্ড ইট ওয়াজ নাইস হ্যাভিং মাফিনার উইথ ইউ. Thank you. Yeah, and I also recall. So I hope all of us dream about functional programming after today's session. Okay, thank you everybody. Okay. All right, good night. Thank you. Good night, guys. It was a nice talk. Bye.